নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, আবছায়ার বাসিন্দারা। নির্ভীকবাবুকে মরা গাছতলায় নামিয়ে দিয়ে চলে গেল শেষ বাস। ব্যাকলাইটের লাল চোখ জোড়া দূরে মিলিয়ে যেতেই গা ছমছম করে উঠল নির্ভীকবাবুর। চারদিক ঘুরঘুরটি অন্ধকার, বাড়ি ঘর দোকানপাট কিছুই তো চোখে পড়ে না। জেদের বসে এরকম একটা অজানা জায়গায় রাতের বেলায় চলে আসাটা কি বুদ্ধিমানের কাজ হলো? ভূতকে তিনি পরোয়া করেন না, ভূতে তার মোটেও বিশ্বাস নেই, কিন্তু চোর ছাচ্চরদের তো মানেন। এখন তাদের কারোর পাল্লায় পড়ে এই বিভুয়ে নির্ভীকবাবুকে না নাকাল হতে হয়। পরশুদিনই অফিসের জায়গাটার সুলুক পেয়েছেন নির্ভীক সিংহ। বর্ধমানের জগদীশবাবু বলেছিলেন, বর্ধমান থেকে গুসকরা যাওয়ার পথে এমন একটা ডাকবাংলো আছে যেখানে রাত্রিবাস করলে ভূতের সঙ্গে মোলাকাত নাকি হবেই। এই মরা গাছতলা থেকে বাংলোটির দূরত্ব নাকি মাত্র মাইল 2। পাশেই একটি নদীও আছে, বাঁকা নদী। এক সময়ে সরকারি সাহেব শুভরা বাংলোটিতে গিয়ে উঠতেন হরদম। ইদানিং ভূতের ভয়ে তারা কেউই নাকি আর ও পথ মারান না। শুনেই জগদীশের সঙ্গে নির্ভীকের জোর তর্ক। নয় করে আজ পর্যন্ত 99খানা ভূতের বাড়িতে নির্ভীকবাবুর রাত কাটানো হয়ে গেছে। কোথাও তেনাদের দর্শন মেলেনি। জগদীশবাবুর গুলতাপ্পি তিনি শুনবেন কেন? তর্কাতর্কি থেকে বাজি ধরাধরি। ওই বাংলোতে এক রাত্রি থাকতে পারলেই কর করে 1000 টাকা, এমন একটা চ্যালেঞ্জ নির্ভীকবাবু ছাড়েনি বা কী করে? তা চোর ডাকাতের খপ্পরে না পড়লে নির্ভীকবাবু এ যাত্রায় বাজি জিতবেন। কবজি উল্টে নির্ভীকবাবু ঘড়ি দেখলেন। সবজিটা আলো ঝকঝক করছে ডায়ালে। 9:55। কাঁধ থেকে কিডস ব্যাগখানা নামিয়ে টর্চ বার করলেন। অন্ধকারে চোখ মোটামুটি সয়ে এসছে, তবু টর্চ জেলে হাত ঘোরালেন এদিক ওদিক। না, একেবারে পাণ্ডববর্জিত স্থান নয়। দোকান আছে 2-4টে, তবে সব কটারই ঝাঁপ বন্ধ। একটা লোক দাঁড়িয়ে আছে না ওপারে। নির্ভীকবাবু গলা উঠালেন, এই যে শুনছেন? লোকটা একটু এগিয়ে এলো। আমায় বলছেন? আর তো কাউকে দেখছি না। এখানকার সরকারি ডাকবাংলোটা কোন দিক দিয়ে যাব বলতে পারেন? আবছায়ার বাংলো মানে? লোকটা আর একটু সামনে এলো। বাংলোটা যেখানে আছে, লোকটা আর একটু সামনে এলো। বাংলোটা যেখানে আছে সেই জায়গাটার নামই তো আবছায়া। বাহ, বেড়ে নাম তো। স্থানীয় লোকদের দিব্যি রসবোধ আছে। ভূতেরা আবছায়াতেই ডেরা বাঁধে তো। আবছায়াতেই চোখ ভুলভাল দেখে কি না? এই যে লোকটা শুনশান অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, একে দেখি তো কত লোক ভূত ভেবে ভিড়মি খেতে পারে। লোকটা আরও কাছে এসেছে, বলল, তা আবছায়ার বাংলোতে যেতে চান কেন, তাও আবার এত রাতে? নির্ভীকবাবু গলা ঝাড়লেন। শুনলুম ওখানে নাকি ভূত টুত আছে। চর্মচক্ষে তাদের দেখব বলেই অধমের আজ এই আগমন। কথাটা সত্যি নাকি মশাই? না না, সেলফ রটনা। মানুষ ওই রকম গুজব ছড়িয়ে মজা পায়। আমারও সেরকমই অনুমান। নির্ভীকবাবু টর্চ জেলে লোকটিকে ভালো করে নিরীক্ষণ করলেন, তবে সরাসরি মুখে আলো ফেললেন না, পাছে লোকটা কিছু মনে করে। আন্দাজে মনে হলো সাদা ধুতি শার্ট পরা লোকটার গায়ে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো যেন গর্তে ঢোকা। বাতি নিভিয়ে জিজ্ঞেস করলেন, তা যাব কোন দিক দিয়ে, বাঁ দিকে না ডান দিকে? আগে ডাইনে, সরু পিচ রাস্তা ধরে চলে যান, নাক বরাবর গেলেই পৌঁছে যাবেন। ধন্যবাদ দিয়ে এগোতেই যাচ্ছিলেন নির্ভীকবাবু। কি ভেবে দাঁড়িয়ে পড়েছেন। চোখ পিটপিট করে বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনার কি খুব সর্দি হয়েছে? না তো। তাহলে স্বরটা এমন ন্যাজেল কেন? আগে আমার স্বর তো এরকমই। ও, আমি ভাবলাম বুঝি চোরা ঠান্ডা লেগেছে।
যাই। কিডস ব্যাগ ফের কাঁধে তুলে নির্ভীকবাবু হাঁটা শুরু করলেন। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে দেখলেন একবার, লোকটা একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখনো। আপন মনে হেসে গলা ছেড়ে গান ধরলেন নির্ভীকবাবু। হেরে গলায় একটাই গান জানা আছে তার, যখনই মন বেশি খুশি খুশি লাগে গলায় আপনা আপনি এসে যায় গানটা। খরবায়ু বয় বেগে চারিদিকে ছায় মেঘে, ওগো নে নাওখানি বাও। আজ এমন মধুর চৈত্রের রাত, মনোরম দক্ষিণা বাতাস বইছে, মাথার উপর গাঢ় নীল আকাশ জুড়ে ফটফটে তারা, দুপাশের ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলেছে নিভছে, ঝিঝি পোকারা পর্যন্ত তারস্বরে গলা সাজছে। আর তিনি কিনা চুপ করে থাকবেন? তবে হাইওয়ে অবধি অবশ্য পৌঁছতে পারলেন না নির্ভীকবাবু। তার আগেই থমকাতে হলো। উল্টো মুখ থেকে একটা ভ্যান রিক্সা আসছে। প্রথমে মনে হচ্ছিল যেন চালক নেই, পলকের জন্য বুকটা ছ্যাঁত করে উঠেছিল। ক্ষণক্রমে ভ্রম ভাঙল। লুঙ্গি পরা খালি গায়ে এক নিকষ কালো লোক চালাচ্ছে চালকের সিটে। লোকটার লুঙ্গিখানা গাঢ় বর্ণের বলে হঠাৎ করে ঠাহর করা যায় না। নির্ভীকবাবুকে দেখে ভ্যান রিক্সাও থেমেছে। নির্ভীকবাবু গলা খাঁকরি দিয়ে বললেন, কি হে, যাবে নাকি? ধবধবে সাদা দাঁতের পাটি অন্ধকারে ঝকঝক করে উঠল। কোথায় যাবেন গো কর্তা? আবছায়ের বাংলোয়, চেনো নিশ্চয়ই। বিলক্ষণ, কতবার কত সাহেবকে নিয়ে গেছি। ওঠেন কর্তা, বসেন। ভ্যানের পাটাতনে গুছিয়ে বসলেন নির্ভীকবাবু। মুখ ঘুরিয়ে ফের চলতে শুরু করেছে ভ্যান রিক্সা। জিভে কুলু পেটে বসে থাকা নির্ভীকবাবুর ধাতে নেই। গল্প জুড়লেন লোকটার সঙ্গে। তোমার নাম কি ভাই? আগে আমার আবার নাম সে কি? আর বলার মতন? লজ্জা পাচ্ছ কেন? থাকো কোথায়? আগে আবছায়াতে। তাই নাকি? তা এত রাতে ফাঁকা ভ্যান নিয়ে এদিকে ওদিকে চলছিল কেন? সে যদি বলেন কর্তা, আমি তো রাতেই ভ্যান নিয়ে বেরোই, যদি কারোর কখনো দরকার হয়। যেমন ধরুন আজ আপনার সেবায় লাগতে পারলাম। বাহ, কথার বাহার আছে তো। অথচ মধ্যরাতে এই লোকটাকে দেখি হয়তো ভূতে বিশ্বাসী লোকেরা মন গড়া আতঙ্কে থরহরি কম্পমান হবে। ভাগ্যিস ভয় শব্দটা নির্ভীকবাবুর অভিধানে নেই। থাকলে দিব্যি এমন হাওয়া খেতে খেতে ভূতের বাড়ি দেখতে যেতে পারতেন কি? আবার খরবায়ু ধরবেন কিনা ভাবছেন। চালকের প্রশ্ন কানে এলো নির্ভীকবাবুর। তা কর্তা, আবছায়ের বাংলায় আপনার কি কাজ? এমনি যাচ্ছি গো, শুনলাম ভূতের বাড়ি। মিছে কথা, দুর্জনেরা বদনাম করে। এবার গলাটা যেন কেমন কেমন লাগলো নির্ভীকবাবুর। জিজ্ঞেস করলেন, তোমার কি নাকে কোনো সমস্যা আছে? না তো কর্তা। তোমার স্বর যেন কেমন খোনা খোনা শোনাচ্ছে। আগে কর্তা, সে তো কর্তা অনেক দিনেরই, সেই বাঁকা নদীর যেবার বান ডাকলো। বানের সঙ্গে গলার কি? নদীতে বন্যা হলে মানুষের কণ্ঠস্বর বদলে যায় নাকি? কিসের থেকে কী যে হয়ে যায় কর্তা, তা কি কেউ বলতে পারে? কথা বলতে বলতেই সাই ভ্যান চালাচ্ছে লোকটা। দুধারের বাঁশবাগান, পানা ডোবা, ঝোপঝাড় টপকে হুস হুস করে পৌঁছে গেল এক লোহার ফটকের সামনে। প্যাডেলিং থামিয়ে বলল, এসে গেছি গো কর্তা। পাটাতন থেকে নেমে পকেট থেকে মানিব্যাগ বার করলেন নির্ভীকবাবু। কত দেব? সি কি যে বলেন! লোকটা জোর জোর মাথা নাড়ল। আপনি আবছায়ার অতিথি, আপনার কাছ থেকে আমি টাকা নেব? এ আবার কোন দেশি কথা? ভাড়া না নিলে তোমার পেট চলবে কি করে? তেনার কেপায় পেটের চিন্তা আমার নেই কর্তা। আপনার উপকারে লাগতে পারলাম, এতেই আমি ধন্য। বলেই ভ্যান রিক্সা নিয়ে চলে যাচ্ছে লোকটা। নির্ভীকবাবু তো অন্যের উপকারের জন্য রাত দুপুরে ভ্যান রিক্সা নিয়ে ঘুরে বেড়ায় এমন লোক এখনো আছে দুনিয়ায়? ভূত নয়, আবছায়া তো দেবদূতের আখড়া। ফটক পেরিয়ে 2 পা যেতেই বাংলো।
আধো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না বটে, তবে দিব্যি বোঝা যায় কটেজ প্যাটার্নের বাড়ি, সাহেবী আমলের। রক্ষণাবেক্ষণের অভাব যথেষ্ট, ভাঙাচোরা চারিদিকে। আলো টালো চোখে পড়ছে না। অবশ্য আলো তো না জ্বালারই কথা, এখানে তো আর কেউ থাকে না। নির্ভীক বাবুর তাতে কিছু আসে যায় না। ব্যাগ থেকে চাদরখানা বার করে মশা তাড়ানোর ক্রিম গায়ে মেখে শুয়ে পড়বেন বাংলোর বারান্দায়, ব্যাস। খাবার দাবারেরও ভাবনা নেই। 1/2 পাউন্ড পাউরুটি আছে সঙ্গে, আর 1/2 ডজন ডিম সেদ্ধ। বর্ধমান স্টেশন থেকে কলাও কিনে নিয়েছেন 1/2 ডজন। বোতল ভর্তি জলও। একটা রাত কাটিয়ে দিতে আর কি চাই। টর্চ জ্বালিয়ে বারান্দায় চারপাশটা একবার দেখে নিয়ে নির্ভীকবাবু সবে বারান্দায় গুছিয়ে বসেছেন, অমনি ক্যাঁচ কোঁচ আওয়াজ। একটা ঘরের দরজা খুলে গেল। বেরিয়ে এসেছে টিমটিমে লণ্ঠন হাতে এক মূর্তি। লোকটা বিনয়ে গদগদ। কোথা থেকে আসা হয়েছে স্যার? কলকাতা। বাংলায় একটা মানুষ দেখতে পেয়ে নির্ভীকবাবু খুশি। আর কিছু না হোক কথা বলার সঙ্গী তো জুটল। হাসি হাসি মুখে নির্ভীকবাবু প্রশ্ন করলেন, তুমি কে? বাংলোর চৌকিদার? হ্যাঁ স্যার। তা আপনি বাইরে কেন? আসুন, রুম খুলে দিচ্ছি, বিশ্রাম করুন। আমার কিন্তু বুকিং টুকিং নেই। কিছু লাগবে না। কতদিন পর আপনার মতো একজন লোকের পায়ের ধুলো পড়লো, এই না ঢের। লণ্ঠন হাতে বারান্দার অন্য প্রান্তে গিয়ে একখানা ঘর খুলে দিল চৌকিদার। ছায়া ছায়া আলোয় নির্ভীকবাবু দেখলেন ভারী চমৎকার বন্দোবস্ত। বিছানা, মশারি, চেয়ার টেবিল, আলমারি, আয়না সবই মজুদ, এবং বড় সড়ো ঘরটি রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝে লণ্ঠনটা নামিয়ে চৌকিদার হাত কচলাচ্ছে। কিছু খাবেন তো স্যার? তোমায় কষ্ট করতে হবে না, আমার সঙ্গে খাবার আছে। তা বললে কি আর হয় স্যার? অথম আপনাকে রেঁধে খাওয়ানোর সুযোগ পাবে না। কিন্তু কি বানাবে তুমি এত রাতে? যা বলবেন। ভাত, রুটি, সঙ্গে মুরগি, মাটন, মাছ, ডিম পছন্দ করলে ডিমের ডালনা। মাছ রাত্রে তুমি ওসব পাবে কোথায়? ঠিক জুটে যাবে স্যার। আচ্ছা, চৌকিদার আমি কি না পারি? নির্ভীকবাবুর ঠিক যেন প্রত্যয় হলো না। চোখ কুচকে বললেন, এখন পাঁঠার মাংস রেঁধে খাওয়াতে পারবে? একবার হুকুম করে দেখুন না স্যার। চড়াও তাহলে, বেশ কষকষে করে বানাও। ভূত বাংলোয় একটা ভুরিভোজের অভিজ্ঞতা হোক। চৌকিদার আহত সুরে বলল, আপনিও ভূত বাংলো বলছেন স্যার? সেরকমই তো শুনেছি। ভূতের উপদ্রবে এখানে নাকি কেউ আসেই না। ছি ছি ছি, কি অন্যায় অপবাদ। নিজেই আপনি পরখ করে দেখুন স্যার, সেবা যত্নে কোনো ত্রুটি হয় কি না। প্রথম থেকেই চৌকিদারের গলার স্বরটাও কানে খচখচে বাজছিল নির্ভীকবাবুর। প্রশ্নটা করব না করেও জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ, তোমার ভোকাল কর্ডে কোনো সমস্যা আছে নাকি? ষড়যন্ত্রে? কেন স্যার? কেমন যেন নাকি নাকি শোনাচ্ছে। আগে স্যার, ম্যালেরিয়ায় ভুগে ভুগে এই হাল। ও, তা এখন শরীর ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, এখন আর কোনো অসুখ বিসুখ নেই। ফার্স্ট ক্লাস আছি স্যার। চৌকিদার লণ্ঠনটা তুলে নিয়ে চলে যাচ্ছিল। দরজায় গিয়ে ঘুরে দাঁড়ালো। অন্ধকারে একা ঘরে বসে থাকবেন কেন স্যার? বরং নদীর ধারে একটু ঘুরে আসুন, আমি ততক্ষণে আপনার খানা রেডি করি। প্রস্তাবটা মন্দ নয়। মধ্যরাতে প্রকৃতি দর্শনও হবে, আবার নদীর হাওয়ায় খিদেটাও চঞ্চনে হয়ে উঠবে বেশ। নির্ভীকবাবু জিজ্ঞেস করলেন, তা নদী কত দূর? এই তো বাংলোর পেছনে, গেট দিয়ে বেরিয়ে বায়ে 2 মিনিট হাঁটলেই ঘাট। হাতে একজোড়া কলা আর টর্চটি নিয়ে বেরিয়ে পড়লেন নির্ভীকবাবু। প্রথম কলাটি শেষ হওয়ার আগেই এসে গেছেন বাঁকা নদীর পাড়ে। এতক্ষণে আকাশে চাঁদ উঠেছে এক ফালি। মিহি জ্যোৎস্নায় ভারী অপরূপ লাগছে চারদিক। নদী তেমন চওড়া নয়, আবার একদম সরুও নয়। ওপারে গাছপালার কালচে আভাস। চাঁদের কিরণ মেঘে চিকচিক করছে নদীর জল। কি আশ্চর্য, ঘাটে একটা নৌকো বাঁধা, মাঝিও আছে। গলুইয়ে বসা মাঝির শরীরটাকে কেমন আলিক আলিক লাগে, নিসর্গরই অংশ যেন। নির্ভীকবাবুকে দেখে শরীরটা নড়ে চড়ে উঠল। ওপারে যাবেন নাকি বাবু?
না, নির্ভীকবাবু গলা উঠালেন। তুমি কি এখনো যাত্রীর অপেক্ষায় বসে? যদি কেউ যায়, আপনি চাইলে খানিকক্ষণ নৌকা ভ্রমণও করতে পারেন। কত নেবে? পয়সার কথা পরে, আসুন তো। দেখবেন চাঁদের আলোয় ফুরফুরে হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাবে আপনার। সামান্য দোনামোনা করে নির্ভীকবাবু নামলেন ঘাটের সিঁড়ি বেয়ে। চড়েছেন নৌকোয়। দুলতে দুলতে নৌকো চলল মাঝ নদীতে। দাঁড় টানতে টানতে মাঝি বলল, রাতটা তাহলে আজ আবছায়াতেই থাকছেন? মাঝির স্বর কেমন যেন, কেমন কেমন, বড্ড বেশি অনুনাসিক। তবে নির্ভীকবাবু এ নিয়ে আর কোনো প্রশ্নে গেলেন না। সম্ভবত আবছায়ার বাসিন্দাদের গলা এরকমই। মিচমিচে একটা ফালতু কারণ শুনে লাভ কি? দ্বিতীয় কলাটিতে কামড় দিয়ে নির্ভীকবাবু মৃদু হাসলেন। মাঝি আবার বলল, রাতটা থাকুন, বেশ লাগবে। তাই তো মনে হচ্ছে, অথচ সকলে বলে এখানে নাকি ভূতের উৎপাত, একদণ্ডও তিষ্ঠনো যায় না। কি অন্যায্য কথা! মাঝি ঘাড় দোলাচ্ছে। আপনি বলুন, সেই যে বাস রাস্তা থেকে এলেন, কোথাও এতটুকু অসুবিধা হয়েছে? কারোর কাছে খারাপ ব্যবহার পেয়েছেন? কত বছর আগে বাসের তলায় চাপা পড়ে মারা গেছে হারুদা, সে আপনাকে ঠিকঠাক রাস্তা বাতলে দিল। বানের জলে ডুবে 14 বছর আগে মৌত হয়ে গেছে করিম ভাই, কেমন সে দিব্যি আপনাকে ভ্যানে চড়িয়ে পৌঁছে দিল বাংলায়। ম্যালেরিয়ায় ভুগে ভুগে গোপাল চৌকিদার কত কাল আগে অক্কা পেয়েছে, সে আপনার জন্য এখন মাংস রাখছে। নির্ভীকবাবু কপালে ভাঁজ পড়ল। আয়, তুমি কি আমায় ভূতের ভয় দেখাচ্ছ? পালাই ষাট! ভয় দেখানোর মতলব থাকলে আমি তো আপনার গলাটা টিপে ধরতাম। এই রকম করে বলার সঙ্গে সঙ্গে মাঝির একটা হাত তড়াক করে লম্বা হয়ে এগিয়ে এলো। প্রায় 5 হাত তফাতে বসে থাকা নির্ভীকবাবুর গলায় মুহূর্তে বরফ শীতল আঙুলের ছোঁয়া। পরক্ষণই হাত অবশ্য ফিরে গেছে স্বস্থানে। নির্বিকার হাসছে মাঝি। বলুন বাবু, আমরা কি কেউ আপনাকে এভাবে ভয় দেখিয়েছি? আজকাল আর রাতের বেলায় মরা গাছতলার বাস স্টপে হারু মণ্ডলকে দেখা যায় না। তার জায়গায় দাঁড়িয়ে থাকেন অন্য এক বিদেহী, নির্ভীক সিংহ স্বয়ং। রাত বিরেতে কচিত কখনো কোনো যাত্রী বাস থেকে নামলে নাকি তিনি নাকি নাকি সুরে তাকে প্রশ্ন করেন, আবছায়া যাবেন ভাই? আবছায়া সেখানে আবছায়া যাবেন ভাই? আবছায়ায় সেখানে কোনো ভূত নাই, বিশ্বাস করুন।